দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয়। আমি আগেও বলেছি, হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই, তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। জুলাই অভ্যুত্থানের পর থেকে আজকের দিন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে অন্তত 5টা জায়গায় ব্যর্থ করে দেওয়া হয়েছে। সেই ব্যর্থতার পাল্লা এতটাই ভারী হয়েছে যে প্রত্যেকটা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে চলে যেতে চেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন, যারা প্লে করেছেন, এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, অবশেষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যুতে মুখ খুলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তারেক রহমান বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশের বর্তমান এই ক্রান্তি লগ্ন থেকে কেউ এদেশকে উদ্ধার করতে পারবে না। আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলের উচিত সহযোগিতা করা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি বলল আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। তারেক রহমানের বক্তব্য ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ বক্তব্য রাখে। চলুন কথা না বাড়িয়ে, প্রফেসর ইউনূস যে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যে পদত্যাগ করতে চাইছেন, কেন, কি কারণে, সে বিষয়ে আলোচনা করেছে খুবই সুন্দরভাবে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কি বলল ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সেটা আমরা শুনে আসি এই পর্যায়ে, তারপরে কথা বলি। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কার। সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রায়োগিক সংস্কার উভয় প্রকারের সংস্কারের বিকল্প নেই। অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি। উপস্থিতিবৃন্দ, এই কথাটি বলার অর্থ হল আমাদের বর্তমান সংবিধানের 65-র 2 অনুচ্ছেদ লঙ্ঘন করে জনগণের ভোট ছাড়াই 2018, 2014 এবং 24 সালে নির্বাচনে নামে প্রহসন চালিয়ে যে কথিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত করেছিল, সংবিধানে জনগণের সরাসরি ভোটের অধিকার দেওয়া থাকলেও জনগণকে কিন্তু সেদিন ভোটের অধিকার প্রয়োগের কোনো রকম সুযোগ দেওয়া হয়নি। ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে, সারা দেশের জনগণকে অসহায় এবং ক্ষমতাহীন করে রাখা হয়েছিল। এ কারণে আমি মনে করি রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ, সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং এর মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হয়। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের পক্ষে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না। সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার, সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই
নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আগেও বলেছি, হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই, তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। প্রিয় উপস্থিতিবৃন্দ, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার সকল দায়িত্ব পালন করবে, জনগণ হয়তো এমনটি আশা করে না। তারপরেও সরকারকে নিয়ম মাফিক কিছু কাজ করতে হয়। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সমস্যা সম্ভাবনা সম্পর্কে সরজমিন অভিজ্ঞতা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ম মাফিক চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করতে হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই, তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করেই এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সকলেই বিশ্বাস করেন, বিশেষ করে গণতান্ত্রিকামী জনগণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয়। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে, অপরদিকে এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন। এ কারণেই জনগণ প্রতিদিন, আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। যদিও আনফর্চুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে। সম্মানিত সভাপতি, প্রিয় রাজনৈতিক সহকর্মী, ভাই ও বোনেরা, আমি একটি বিষয়ে গণতান্ত্রিক আমি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে, কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি। তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব। আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি,
আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। আজকে এনপিপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আবারও এনপিপির সাফল্য কামনা করছি তাদের এই 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। জুলাই অভ্যুত্থানের পর থেকে আজকের দিন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে অন্তত 5টা জায়গায় ব্যর্থ করে দেওয়া হয়েছে। সেই ব্যর্থতার পাল্লা এতটাই ভারী হয়েছে যে প্রত্যেকটা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে চলে যেতে চেয়েছেন। তার আগে অন্তত গত নভেম্বরে আমি একটা ভিডিওতে ক্লিয়ারলি বলেছি অন্তত 4টা জায়গায় ছাত্রদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। প্রথমে ছাত্ররা ব্যর্থ, তারপর ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ। এটার বিশাল একটা ইঙ্গিত রয়েছে এবং এই ইঙ্গিত আলটিমেটলি হচ্ছে বাংলাদেশকে আরো একবার কক্ষিগত করা। এমন বিশাল পরিবর্তন এবং কিভাবে এই কাজগুলো করা হচ্ছে তার প্রত্যেকটা জিনিস সত্যিকার অর্থে আমাদের জন্য ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আজকের ভিডিওতে মূলত কোথায় কোথায় ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়ে গেছে সেটা নিয়ে একটু আলোচনা করবো এবং এর কাউন্টার হিসেবে আসলে কি থাকা উচিত ছিল, কেন হয়নি সেটাও তুলে আনার চেষ্টা করবো। জুলাই অভ্যুত্থানের পর ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নিয়েছিল তাদের হাতে এমন কিছু দায়িত্ব ছিল যেগুলো তাদের করা ছাড়া আর কোনো উপায় ছিল না এবং সেগুলো তাদের একমাত্র দায়িত্ব হিসেবে অর্পিত হয়েছিল। সেই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম প্রধান দায়িত্ব ছিল মূলত জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল, যারা আহত হয়েছে কিংবা যারা সিরিয়াসলি ড্যামেজড হয়েছে, কোনো অঙ্গ হারিয়েছে, এমন মানুষগুলোকে পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা করা। এবং সংখ্যাটা বিশাল, প্রায় 24,000-এর বেশি পুরোপুরিভাবে আহত এবং নিহতের সংখ্যা প্রায় 1400-র উপরে অফিসিয়ালি। আজকের দিনে যদি আপনি তাকান, জুলাই অভ্যুত্থানের শহীদদের অনেকের ফ্যামিলি অচল হয়ে গেছে, কারো ফ্যামিলিতে আহত নিহতের সংখ্যা এখনো পুনর্ভাবে উদ্ঘাটিত হয়নি। কেউ কেউ ছবি নিয়ে ঘুরছে, এখনো নিহত হয়েছে কিনা সেটার সঠিক তথ্য খুঁজে পাচ্ছে না। ঠিক একইভাবে যারা কেউ হাত হারিয়েছে, পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, তারাও এখনো পূর্ণভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি। কারো কারো পরিবার এমন ছিল যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হয়েছে জুলাই আন্দোলনে গিয়ে। ঠিক একইভাবে কারো কারো পরিবারের এমন দশা হয়েছে যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পুরোপুরিভাবে পঙ্গু হয়ে গেছে, তার কোনো ব্যবস্থা করা হয়নি। জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান দায়িত্বের অন্যতম বড় পার্ট ছিল এটা, কিন্তু এই দায়িত্ব এখনো পুরোপুরিভাবে পালন করা কোনোভাবেই সম্ভব হয়নি এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে ব্যর্থতার ফলে আলটিমেটলি জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন রয়েছে, তাদের একটা আস্থার সংকট তৈরি হয়েছে এবং ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দেওয়ার থেকে তারা ধীরে ধীরে পিছু হটেছে। এই জায়গায় আরো বড় আকার ধারণ করেছে যখন জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিতে গিয়ে কিছু কিছু মানুষ শুধুমাত্র একা মাস্টারমাইন্ড হয়ে গেছে এবং পুরো জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করে নিয়েছে এনসিপি। তখন জনতার যে লড়াই ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়ে গেছে এবং মানুষ এনসিপি থেকে শুরু করে ইন্টারিম গভর্নমেন্ট এবং ছাত্র সবার প্রতি অনাস্থা প্রকাশ করেছে। আলটিমেটলি এটার রেজাল্ট আমরা দেখেছি, যখন এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়েছে তখন তাদের পক্ষে 100 জন মানুষও হাজির হয়নি। ফলাফল, যে ফোর্সকে সামনে নিয়ে আগামীর দিনগুলোতে আপনি লড়াই করবেন সেই ফোর্স এখন আর আপনার পাশে নেই। যে ব্যর্থতার ফলে ইন্টারিম গভর্নমেন্ট আগামীর দিনের পথ চলা মূলত সবচেয়ে কঠিন হয়ে গেছে, কারণ তাকে প্রতিনিয়ত হুমকি ধমকিতে রেখে যাচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো। দ্বিতীয়ত, জুলাই অভ্যুত্থানের পর সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় দায়িত্ব ছিল আগামী নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য পুলিশ থেকে শুরু করে এসপিডিসি কিংবা ওসি যতগুলো জায়গা রয়েছে সেখানে সবচেয়ে বড় সংস্কার নিয়ে আসা এবং আওয়ামী পন্থীদের সেখান থেকে ঝেড়ে ফেলে আগামী নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা এবং একটা সুষ্ঠু স্বাভাবিক স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা। যে নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব থাকে মূলত ভোটার তালিকা থেকে শুরু করে সবকিছু আপ টু ডেট রাখা। কিন্তু আপনি যদি এখন পর্যন্ত পরিস্থিতির দিকে তাকান, নির্বাচন কমিশন আজকের দিন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে পারেনি। সরকার কোনোভাবে পুলিশ রিফর্ম করতে পারেনি। পুলিশ এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাদের সাথে অবশ্যই সেনাবাহিনীকে যেতে হয় মাঠে। ব্যুরোক্রেসিতে যদি আপনি তাকান, এসপিডিসি থেকে শুরু করে আমলাতান্ত্রিক জটিলতা এতটাই কঠিন পর্যায়ে রয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কোনো আদেশ এখন পর্যন্ত পালন করা হয় না। আলটিমেটলি যাদেরকে দিয়ে আপনি নির্বাচন পরিচালনা করবেন বা যাদেরকে দিয়ে মাঠের নির্বাচনটা কায়েম করা হবে, সেই পুলিশ এবং আমলাতন্ত্র দুটোই এখনো শতভাগ আওয়ামী লীগ কুক্ষিগত হয়ে আছে, যার ফলস্বরূপ আমরা আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যদিও আগামী ডিসেম্বরে নির্বাচন ঠিক করার কোনো পরিকল্পনা করা হয়, তবে সেখানে ব্যর্থতাই বেশি হাজির হবে। আলটিমেটলি যে টার্গেটে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছে কিংবা জুলাইয়ের যে স্পিরিট নিয়ে সরকার গঠন করা হয়েছে, সেই স্পিরিটের দ্বিতীয় পার্টেও সরকার সরাসরি ব্যর্থ হয়ে গেছে গত 9 মাসে এবং এই ব্যর্থতার দায় ছোট নয়, এটা বিশাল আকারের ব্যর্থতা। জুলাই অভ্যুত্থানে ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় ব্যর্থতা যদি হয় পুলিশ এবং ব্যুরোক্রেসির সংস্কার করতে না পারা, তবে তৃতীয় ব্যর্থতা এবং সবচেয়ে বেশি ব্যর্থতা আমার হিসেবে ধরা হতে পারে ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা নিয়োগ হয়েছে সেখানে বিতর্ক তৈরি করা। এমন কিছু উপদেষ্টাকে তিনি নিয়োগ দিয়েছেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ বিদেশি পাসপোর্টধারী, কেউ আবার দেশের মধ্যেই সবচেয়ে বিতর্কিত এবং কাউকে সাধারণ মানুষ আগে থেকেই চেনে শেখ হাসিনার কুক্ষিগত সাধারণ মানুষ। সেই তালিকা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম ডক্টর খলিলের পাশাপাশি বেশ কয়েকজন রয়েছেন যারা মূলত বিদেশি পাসপোর্টধারী এবং যাদের প্রতি মানুষের আস্থা অনেকটাই তলানিতে। একইভাবে অনেক দীর্ঘ সময় ধরে মোস্তফা সরোয়ার ফারুকীকে মানুষ চিনে মূলত শেখ হাসিনার কুক্ষিগত একজন মানুষ হিসেবে, যাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এভাবে আরো কয়েকজন রয়েছেন যাদের মূলত
উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া মূলত সবচেয়ে বড় কলঙ্কের জন্ম দিয়েছে, যার মধ্যে অন্যতম একজন হচ্ছেন আসিফ নজরুল। যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তিনি এখন পর্যন্ত ছাত্রদের যে দাবি ছিল সেটাই বাস্তবায়ন করতে পারেননি। আলটিমেটলি তিনি ছাত্রদের আইনের কলা দেখিয়ে যাচ্ছেন, যাতে ছাত্ররা এখন পর্যন্ত নিজেদের কোনো দাবি আদায় করতে পারেনি। ফলাফল বিতর্কিত এই মানুষগুলো ইন্টারিম গভর্নমেন্টে জয়েন করার পর আলটিমেট যে মেইন ফোকাস ছিল সেটাতে তারা কোনো কাজই করেনি। তারা করতে গিয়েছে করিডোর, তারা করতে গিয়েছে বন্দর সংস্কার, তারা করতে গিয়েছে নারী সংস্কার। নারী সংস্কারের মধ্যে এমন এক কাজ করে বসেছে যেখানে মূলত বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে আমরা মূলত মুসলিম মেজরিটি একটা কান্ট্রি, যেখানে ইসলামের আইন সবচেয়ে বেশি লিখিত অলিখিতভাবেই প্রয়োগ করা হয়, কিন্তু যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে ইসলামের আইনগুলোকে কিংবা ইসলামের যে বিধিনিষেধ রয়েছে সেগুলোকে কোনোভাবেই মান্য করা হয়নি। একইভাবে এই ধরনের আরো বেশ কিছু সংস্কার রয়েছে, যার মধ্যে অন্যতম একটা হচ্ছে সংবিধান, যেটার সাথে কোনোভাবেই বড় রাজনৈতিক দলগুলো পুরোপুরি একমত প্রকাশ করেনি। এই ধরনের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিতে গিয়ে মূলত ইন্টারিম গভর্নমেন্ট তার জনপ্রিয়তা হারিয়েছে এবং আজকের দিনে জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে, এবং বিতর্কিত সিদ্ধান্ত নিতে গিয়ে মূলত সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্ট আজকে মুখোমুখি দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে আলটিমেটলি দেশকে কুক্ষিগত করা, এবং সেই কুক্ষিগত হয়তো বা আওয়ামী লীগের হাতেই হয়ে যেতে পারে। ইন্টারিম গভর্নমেন্টের এখন পর্যন্ত চতুর্থ বড় ফেইলিউর হচ্ছে কাউন্টার ন্যারেটিভ কিংবা ডিসইনফরমেশন মিসইনফরমেশনের ব্যাপারে কোনো ধরনের বড় পদক্ষেপ না থাকা। ভারতের ডিসইনফরমেশন কিংবা মিসইনফরমেশন অথবা প্রোপাগান্ডা এতটাই ভয়াবহ যে ওখান থেকে কোনো নিউজ করলে এটাকে সত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি। উদাহরণস্বরূপ করিডোর কেন্দ্রিক বেশ কিছু ইস্যুস তৈরি করা হয়েছে যেগুলো প্রত্যেকটাই ছিল মিথ্যা। একইভাবে কখনো সেনাপ্রধান, কখনো শেখ হাসিনা কিংবা কখনো অন্যান্য ধরনের ইস্যুকে নিয়ে বড় ধরনের প্রোপাগান্ডা তৈরি করা হয়, যার প্রত্যেকটারই জন্ম হয় মূলত ভারতে, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষকে এখানে সবচেয়ে বেশি বিভ্রান্ত করা হয়, এবং এই বিভ্রান্তিতে জনপ্রিয়তার তলানিতে পৌঁছে যায় ইন্টারিম গভর্নমেন্ট। এবং এই বিভ্রান্তিতে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, মানুষ মূলত সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং বিভ্রান্তিতে ভুগে যায়। ফলাফল ভুল সিদ্ধান্ত নেয় মানুষ, কোনটা সমর্থন করতে হবে, কোনটা সমর্থন করতে হবে না, কোনটাকে সঠিক মানবে, কোনটাকে ভুল মানবে, এই জিনিসটাই বুঝতে পারে না মানুষ। এবং এই ডিসইনফরমেশনের বিরুদ্ধে কোনো কাউন্টার অ্যাক্টিভিটি গভর্নমেন্টের পক্ষ থেকে ছিল না। কাউন্টার অ্যাক্টিভিটির জন্য বাংলাদেশে কোনো বাজেটের অভাব আছে এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু এই কাউন্টার ন্যারেটিভ কিভাবে তৈরি করা হবে এবং কিভাবে এটাকে স্প্রেড করা হবে এবং কোথায় কোথায় অর্থ ঢালতে হবে, সম্ভবত সেই ধরনের কোনো পরিকল্পনা এই সরকারের এখন পর্যন্ত নেয়নি, যার ফলে আজকের দিনে ইন্টারিম গভর্নমেন্ট সবচেয়ে বেশি ভুগে যাচ্ছে মূলত ইনফরমেশন ভিত্তিক বাজে ওয়ার্ডগুলোতে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আগেই বলেছিলেন যে মিথ্যা তথ্য আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু ধ্বংস করে দিচ্ছে বলে যদি আপনি বসে থাকেন এবং সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, আগামীর দিনে ধ্বংসই অনিবার্য, যার রেজাল্ট আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টের এখন পর্যন্ত পঞ্চম বড় ব্যর্থতা হচ্ছে সমন্বয় তৈরি করতে না পারা। একটা সময় ছিল শুধুমাত্র রাজনৈতিক দলের সমন্বয় মালে হচ্ছে বাংলাদেশের সব ধরনের সমন্বয়, কিন্তু আজকের দিনে দৃশ্যপট অনেক বদলে গেছে। এখন শুধু সমন্বয় মূলত রাজনৈতিক দলের নয়, বরং ছাত্র জনতা থেকে শুরু করে সবার, যারা ফ্রন্টলাইন আন্দোলন করেছে তাদের সাথে শুরু করে রাজনৈতিক দলগুলো এবং উইমেন সোসাইটি থেকে শুরু করে সবার, সেই সমন্বয়ের দিকে যদি তাকান তাহলে খুব বাজে পরিস্থিতিতে আটকে আছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টকে মুখে মুখে সমর্থন দিলেও বাস্তবতা ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা ডিসিশনের বিরোধিতা করেছে বিএনপি জামাতের মতো বড় রাজনৈতিক দলগুলো। ঠিক একইভাবে বিএনপি জামাতের মতো বড় রাজনৈতিক দলগুলো যেমন বিরোধিতা করে যাচ্ছে, অপরদিকে এনসিপি মূলত প্রো গভর্নমেন্ট হয়ে গেছে। যে কোনো ইস্যুতে তারা ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দিতে যাচ্ছিল, যার ফলাফল নেগেটিভ হিট করেছে। এবং ভুলকে ভুল বলা এবং সঠিককে সঠিক বলার যে সাহস এনসিপি রাখতে পারেনি, সেটাই মূলত আজকের দিনে ছাত্রদের এবং প্রতিষ্ঠিত অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশাল একটা ডিভাইডেশন তৈরি করে দিয়েছে। এবং এই সমন্বয় তৈরি করতে না পারার কারণে আজকের দিনে যখন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনূস ক্লিয়ারলি বলে দেন তিনি রিজাইন করবেন, তখন বিএনপির মতো দল ক্লিয়ারলি বলে দেয় তার রিপ্লেসমেন্ট তৈরি করা সম্ভব। যদিও একই বিএনপি কখনোই বলেনি রাষ্ট্রপতি চুপ্পুকে যদি সরানো হয় তাহলে সাংবিধানিক ভ্যাকুয়াম কখনো তৈরি হবে না, এর রিপ্লেসমেন্টও সম্ভব। অনেস্টলি এখন পর্যন্ত যদি আপনি ভিডিও ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে আপনি এটা নিশ্চিতভাবে বুঝবেন ইন্টারিম গভর্নমেন্টের সৎভাবে কাজ করার আগ্রহ নিয়ে মূলত সরকারে এসেছিল এবং দেশকে বদলে দেওয়ার যে মোটো নিয়ে তিনি এখানে এসেছিলেন সেটার জন্য তিনি কাজ করতেও চেয়েছিলেন। তার প্রথম মূল সমস্যা তৈরি করেছে উপদেষ্টা পরিষদ, যারা মূলত বেশিরভাগ অংশে আওয়ামী লীগ কুক্ষিগত কিংবা ইন্টারিম গভর্নমেন্ট যে প্ল্যান নিয়ে এগোতে চায় সেটার সাথে তারাই এগ্রি করে না, এবং তারা বেশিরভাগ অংশে মূলত তাদের স্বার্থে কাজ করে, অথবা ফরেন কোনো এজেন্ডা তাদের মাথায় রয়েছে, কেউ আবার আওয়ামী লীগের আদর্শভুক্ত। আলটিমেটলি এখানে ডক্টর ইউনূস যেসব আদেশ দিয়েছেন তা কোনোটাই সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি, ফলাফল মানুষ খেপেছে। এবার আপনি টোটাল সিনারিওটার দিকে তাকান। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার প্রথম 4 মাসের মধ্যেই ছাত্রদের অন্তত 4 থেকে 5টা জায়গায় ব্যর্থ করে দিয়ে তাদের ইন্টারনালি যে মোটিভ ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আলটিমেটলি স্পিরিটে আঘাত দেওয়া হয়েছে এবং ছাত্ররা বিচ্যুতি হতে শুরু করেছে, ছাত্রদের মধ্যে ডিভাইডেশন তৈরি হয়েছে এবং কেউ ক্রেডিট নিয়েছে জুলাই আন্দোলনের, কেউ আবার ক্রেডিট নিয়েছে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে। ফলাফল ছাত্ররা 2-3টি ভাগে ভাগ হয়ে গেছে, যার মিনিংস হচ্ছে সরকার যদি এখন বিপদে পড়ে তার জন্য ফ্রন্টলাইন সোলজার বলতে এখন আর কোনো কিছু নেই, যেটা আপনি দেখতেই পাচ্ছেন এনসিপি ডাকে কোনো মানুষ আসে না। ঠিক একইভাবে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ডাকেও আগের মতো মানুষের জড়ো হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর মানে হচ্ছে যখন ছাত্ররা দুর্বল হয়ে গেছে তখন আলটিমেটলি ইন্টারিম গভর্নমেন্ট কিছুটা দুর্বল হয়েছে। সেই ইন্টারিম গভর্নমেন্টকে আরো দুর্বল করার জন্য
উল্টোপাল্টো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে করিডোর বন্দর থেকে শুরু করে অনেক কিছুই ছিল। এগুলো মূলত ইন্টারিম গভর্নমেন্টের যে মূল মোটিভ ছিল সেগুলোর বাইরে গিয়ে করা, এবং যে ফোকাস যেখানে দেওয়ার দরকার ছিল, বিশেষ করে পুলিশ, ব্যুরোক্রেসি এবং নির্বাচন কমিশনের মতো জায়গাগুলোতে, সেখানে ডিফোকাসড হয়ে গেছে এবং ইন্টারিম গভর্নমেন্ট এখানে দ্বিতীয়বার ব্যর্থ হয়েছেন। এবং দ্বিতীয় পর্যায়ে সেই ইন্টারিম গভর্নমেন্ট আরো দুর্বল হয়ে গেছে এবং সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্ট সরাসরি মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এর ফলাফল এখন ইন্টারিম গভর্নমেন্ট আরো বেশি দুর্বল হয়ে গেছে, সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্টের দূরত্ব তৈরি হয়েছে। তৃতীয়ত, রাজনৈতিক মাঠে ক্লিয়ারলি এখন এনসিপি, বিএনপি এবং জামাত তিন পক্ষ তিন দিকে অবস্থান করে যাচ্ছে। কোনো ধরনের রাজনৈতিক সমন্বয় নেই। আলটিমেটলি রাজনৈতিক বিশৃঙ্খলতা এখন দেশের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে যাচ্ছে। এবার আপনি এন্ড রেজাল্ট দেখেন। ছাত্ররা দুর্বল মানে ফ্রন্টলাইন সোলজার নেই। ইন্টারিম গভর্নমেন্ট দুর্বল মানে হচ্ছে সেনাবাহিনী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা সমন্বয় করার কোনো অপশন নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের বিশাল বিশৃঙ্খলা তৈরি হওয়ার মানে হচ্ছে রাজনৈতিক বিশৃঙ্খলা যত বাড়বে সেটার সুযোগ নেবে মূলত অন্যান্য কোনো শক্তি, বিশেষ করে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এবং সেটাই নেওয়া হচ্ছে। যার মানে হচ্ছে 1-11 সময় আমরা যেমনটা দেখেছি, আওয়ামী লীগকে সব ধরনের সুবিধা দিয়ে তাকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, বিএনপি কে মাইনাস করা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মূলত চাপিয়ে রাখা হয়েছে অথবা আওয়ামী লীগের কুক্ষিগত করা হয়েছে। সেই জিনিসটা আবারও শুরু হয়েছে। প্রথম ছাত্রদের দুর্বল করা, তারপর ইন্টারিম গভর্নমেন্টকে দুর্বল করা, তারপর সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্ট মুখোমুখি দাঁড় করানো, তারপর ইন্টারিম গভর্নমেন্ট, ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করা এবং বিশৃঙ্খলা তৈরি করা। ফলাফল যত বিশৃঙ্খলা তৈরি হবে মূলত আওয়ামী লীগ সেখানে সুযোগ নেবে। আওয়ামী লীগ সুযোগ নেওয়া মানেই হচ্ছে ইন্ডিয়ার সুযোগ নেবে, এবং ইন্ডিয়ার সুযোগ নেওয়া মানেই হচ্ছে আগামীর দিনগুলোতে বাংলাদেশ বলতে যে স্বাধীন বাংলাদেশ আমরা চেয়েছি অথবা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চেয়েছি সেটা থেকে দূরে সরে যাওয়া এবং আবারও দেশকে ইন্ডিয়ার কুক্ষিগত করা, এবং ইন্ডিয়ার রেল ট্রানজিট থেকে শুরু করে যত ট্রানজিট রয়েছে অথবা যে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে তার প্রত্যেকটাতে ইন্ডিয়া ডুবে যাওয়া। ঠিক একইভাবে ইন্ডিয়াই বাংলাদেশে আবার তৈরি করবে একটা বিডিআর গণহত্যা, ঠিক একটা শাপলা চত্বর, ঠিক একটা রাজাকারের নামে গণহত্যা চালাবে, বিচারের নামে প্রহসন দিয়ে মানুষকে ফাঁসিতে ঝুলাবে যারা জুলাই আন্দোলনে অ্যাক্টিভ ছিল। সো যে বিপদ কেউ চায়নি সেই বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং সেই বিপদটা যদি আমরা কাটাতে চাই তাহলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একতা, এবং সবকিছু ভুলে মূলত ইন্টারিম গভর্নমেন্টের যে মূল মিশন রয়েছে আগামীতে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া এবং সংস্কারগুলো করা, তার প্রত্যেকটার আয়োজন যেন সঠিকভাবে করতে পারে সেদিকে এগিয়ে নেওয়া। সম্মানিত দর্শক, সারা দেশে অস্থিরতা শুরু হয়েছে এবং এই যে অস্থিরতা এটার মেয়াদকাল প্রায় পুরো মাস ধরে চলছে। অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ থেকেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত কেউ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করিনি। আমরা এখন পর্যন্ত বর্তমান সরকারের যিনি প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বিদায় হোক, তিনি চলে যান, নতুন একটি সরকার আসুক, এইরকম দাবি কেউ কখনো আজ অবধি করেননি। সরকার কিছু কাজ করার চেষ্টা করছে, কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, তাদের কিছু ব্যর্থতা আছে এবং তাদের ভাষ্যমতে বেশ কিছু সফলতা আছে। আমাদের জীবন যে পর্যায়ে এখন একেবারে রীতিমতো উষ্ঠাগত, বিশেষ করে অর্থনৈতিক সংকটে, তো সেখানে যখন সরকার বলার চেষ্টা করছে যে তারা পুরো অর্থ ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছেন, একটা স্থিতি অবস্থার মধ্যে চলে এসেছে, এই কথাগুলো আমাদের সকলের কানে বাধে, বুকের মধ্যে আঘাত হানে। এর কারণ হলো আমরা যারা সাধারণ জনগণ কাজকর্ম করছি, পরিবারের জন্য আয় উপার্জন করার চেষ্টা করছি, ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা টের পাচ্ছি জীবন এখানে কতটা কঠিন, কতটা নির্মম এবং কতটা নিষ্ঠুর। ক্ষমতার যারা অন্দর মহলে আছেন তারা যদি রাজধানী সহ সারা বাংলাদেশের পশুর হাটগুলোতে যেতেন, তারা যদি নিউ মার্কেটে যেতেন, মোহাম্মদপুর কাঁচা বাজারে যেতেন এবং অন্যান্য যে সকল প্রান্তিক গ্রাম্য বাজারগুলো রয়েছে সেখানে যেতেন এবং ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষি শুনতে পেতেন, এবং তারা যদি ঢাকা শহরের কয়েকটি বস্তিতে যেতেন তাহলে তাদের যে অর্থনীতির অবস্থা এটা যেভাবে বুঝতে পারতেন, আর আগের সরকারের সময় জনগণ কেমন ছিল সেই জিনিসটিও তারা অনুধাবন করতে পারতেন। অন্যদিকে আমাদের মধ্যে যাদের একেবারে পেটের চিন্তা এই মুহূর্তে একটু কম, তাদের মস্তিষ্কে কতগুলো ভয় এই সরকার ঢুকিয়ে দিয়েছে। সেটি হলো যে এই সরকার কতদিন থাকবেন, তারপর কবে যাবেন, নির্বাচন কবে দেবেন, এরকম চিন্তা চেতনা সমাজের একটা বিশেষ শ্রেণী যাদের আসলে পেটের যে খাবারের চিন্তা এটা তুলনামূলকভাবে কম। তো এই মানুষগুলো চিন্তা করছেন যে ইলেকশন কবে হবে, এটা হবে, এটা হবে, এবং সেখানে সরকারের নানা রকম টালবাহানা, আজ হবে তো কাল হবে, এটা হলে তো ওটা হবে, যদি কিন্তু তবে, এই কথাগুলো মনোবিজ্ঞানের ভাষায় ভীষণ রকম ভয়াবহ, যাকে বলা হয় একটি চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ।
কোনো মানুষ দেখবেন যে কথায় কথায় এরকম, যেমন এরকম হাত ঝুলাচ্ছে, এরকম করতেছে, এরকম করতেছে, এরকম করছে, এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন। এটা বিভিন্ন কারণ, অর্থাৎ মনোবিজ্ঞানের দৃষ্টিতে এবং অপরাধ বিজ্ঞানের দৃষ্টিতে। এই মানুষগুলো যা বলে তারা নিজেরা বিশ্বাস করে না, আর যা বলে তার সঙ্গে তাদের অন্তরে কোনো টান থাকে না। 2 নম্বর হলো যে তারা যা বলে তাদের একটা ধারণা যে তাদের এই বক্তব্য লোকজন বিশ্বাস করছে না। তাদের কথাবার্তাগুলোকে তারা আরও রং চং লাগানোর জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য এবং মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা বেশি বেশি ঘাড় ঝুলাবেন, হাসাহাসি করবেন, ওভার স্মার্টনেস দেখাবেন এবং হাত ঝুলাবেন। এই বৈশিষ্ট্যগুলো যখনই থাকবেন তখনই ধরে নেবেন যে সেখানে প্রতারণা হচ্ছে, এবং সেটা রাজা করুক, প্রজা করুক, ভিক্ষুক করুক, এই মানুষগুলোকে আপনি সাইকোলজিক্যালি, মানসিকভাবে বিশ্বাসযোগ্যতার পর্যায়ে আনবেন না। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের অনেকের মধ্যে এই বৈশিষ্ট্যটি রয়ে গেছে। ফলে কি হলো যে তারা যে কথাগুলো বলছেন সেখানে যদি এবং কিন্তু আসছে, যদি কিন্তু ভালো না, হাত ঝুলানো হচ্ছে, যেখানে হাসির দরকার নেই সেখানে তারা হাসছেন, যেখানে গুরু গাম্ভীর্যতার দরকার নেই, স্বাভাবিক কথা বললেই হয়ে যায়, সেখানে তারা একেবারে গুরু গম্ভীর হয়ে যে কথাগুলো বলার চেষ্টা করছেন তা পাঠক মহলে, দর্শক মহলে, শ্রোতা মহলে ভীষণ রকম সমস্যা তৈরি করছে। এই জন্য কিছু মানুষ বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। এর বাইরে তারা কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সীমান্ত নিয়ে, সচিবালয় নিয়ে, এনবিআর নিয়ে। এই সিদ্ধান্তগুলো জনগণ কিন্তু কোনো অবস্থাতে মানতে পারছে না, এবং এর প্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তা করছেন, আশঙ্কা করছেন, তারা রাস্তায় নেমে এসেছেন। তারপর যারা এখানে লাভবান হবেন এর মাধ্যমে তারা বেশ উল্লাস প্রকাশ করছেন। ফলে সমাজের মধ্যে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন প্রবল আকার ধারণ করছে, এবং এর প্রেক্ষিতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা, কামলা, রাজনীতিবিদ সকলের সঙ্গে সরকারের যে দূরত্ব, এটি গত 1 সপ্তাহে একেবারে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। এবং এই যে তেলে বেগুনে জ্বলে উঠেছে এর প্রেক্ষিতে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ল যে প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই যে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এটি আবার তারা বুঝতে পারলেন যে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আবার সেখান থেকে তারা সঙ্গে সঙ্গে ইউটার্ন করলেন এবং বললেন যে না, তারা পদত্যাগ করবেন না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন, এবং বৈঠক করতে গিয়ে তারা সেই আগের সেই যদি এবং কিন্তু কম যদি হয় সংস্কার, তাহলে ডিসেম্বর মাসে, বেশি সংস্কার হলে জুন মাসে, এবং তারা 2026 সনের জুন মাসের 30 তারিখের পরে একদিনও থাকবেন না বলে বক্তব্য দিয়েছেন তাদের যে প্রেস সচিব তিনি। এখন প্রশ্ন হলো যে জুন মাসের 30 তারিখের পরে তিনি কোথায় যাবেন 2026 সনের? আবার কথাটা তারা বলতে গিয়ে কিন্তু তারা 2026 সনটা উচ্চারণ করেনি, আমি যেটা বললাম, কিন্তু এটা তো 2025 সনের জুন মাসও হতে পারে, মানে আগামী মাসও হতে পারে। এবং তারা যে কথাটি বলে ফেলছেন যে মুখ ফসকে যে জুন মাসের 30 তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনও থাকবেন না, এবং সেখানে তারা সন উচ্চারণ করেননি। এবং এটা যদি প্রকৃতি খেলে দেয় এখানে যে ঠিক আছে বাবা, তুমি যখন 2026 সন বলনি, তো এই জন্য 2025 সনই তোমাকে আমরা বিদায় জানালাম। এভাবে আসলে অনেক কিছু। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা জানিয়ে যাবেন, আপনারা কি বলতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে যে কথা বলল, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যে বক্তব্য রাখলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সেটা নিয়ে সেই প্রসঙ্গে আপনাদের কি বলা রয়েছে সেটি অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি স্পষ্ট করেছেন যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এদেশের বর্তমান যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি, এই সংস্কারটা ডক্টর ইউনূস ছাড়া আর কেউ করতে পারবে না। একমাত্র ডক্টর ইউনূসই একজন এমন ব্যক্তি যে তিনি এই ক্রান্তি লগ্ন থেকে আমাদের দেশকে টেনে নিয়ে যেতে পারে অনেক দূর। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দেশের সংস্কার একমাত্র এই মুহূর্তে ডক্টর ইউনূসের দ্বারাই সম্ভব, তাছাড়া আর কোনো নির্বাচিত সরকার করতে পারবে না। এটাই কিন্তু স্বীকার করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি স্বীকার করলেও তার দলের নেতাকর্মীরা কিন্তু বেশি লাফালাফি করছে ইদানিং আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, আপনারা আপনাদের ব্যক্তিগত মূল্যবান ওপিনিয়ন, মতামতটা কমেন্ট করে জানাবেন, আপনারা কি বলতে চান। আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।